নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরও একটা নতুন গল্প। আজকের গল্প আপনাদের জন্য থাকছে স্নিগ্ধা চক্রবর্তীর লেখা গল্প সিধু দাদুর গল্প। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। আমরা যখন ছোট ছিলাম সেই সময় খুব লোডশেডিং হতো। প্রচণ্ড গরমে হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে যেত। দিনের বেলা এমন হলে হাত পাখা দিয়ে হাওয়া করা আর উফ আফ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। কিন্তু রাতে বা সন্ধ্যের দিকে হলে আমরা সোজা চলে যেতাম ছাদে। একান্নবর্তী পরিবার হওয়ার কারণে আমরা জ্যাঠতুতো খুড়তুতো মিলিয়ে অনেকগুলো ভাই বোন ছিলাম। আমার মেজো জেঠু ছিলেন প্রচণ্ড রাগী মানুষ, আর বাড়ির সকলে জেঠুকে জমের মতো ভয় পেত। তাই বাড়িতে জেঠু থাকলে আমরা সকলেই খুব ভদ্র বাচ্চা হয়ে থাকতাম। আর জেঠু যখন অফিসের কাজে দিন কয়েকের জন্য বাইরে যেত, সেই সময় বাড়ির নিয়ম শৃঙ্খলা একটু হলেও শিথিল হতো। এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। একবার গরমকালে, তখন আমাদের স্কুলের গরমের ছুটি চালু হয়ে গেছে। মেজো জেঠু অফিসের কাজে গেছেন হাজারিবাগ। বাড়ির পরিবেশ বেশ হালকাই, সবাই বেশ আনন্দের মুডেই আছে। সকালবেলা খুব হাওয়া দিচ্ছিল। আমরা ভাই বোনেরা মিলে ছাদে গিয়ে খুব ছোটাছুটি করছিলাম। আমাদের বাড়ির খুব কাছেই ছিল রেল লাইন, আর লাইনের ওপরে ছিল বিশাল এক টাওয়ার। সেই টাওয়ারে অনেকগুলো জোরালো আলো লাগানো ছিল। ওই আলোয় রেল লাইন সাদা আলোয় ঝকঝক করত, আর বহু দূর পর্যন্ত দেখা যেত। ওই আলোয় আমাদের ছাদটাও আলোকিত হয়ে থাকত। আমরা খেলছিলাম, হঠাৎ করেই লোডশেডিং হয়ে গেল। ওই টাওয়ারের জোরালো আলো নিভে গেল, আর আমাদের ছাদটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমরা সবাই চুপচাপ এক জায়গায় বসে পড়লাম গুটিসুটি মেরে। রেলের আলো অফ হয়ে গেলেও রেল লাইনের পাশের আলোগুলো জ্বলে, কিন্তু ওই বড় টাওয়ারের আলোটা অফ থাকে। অন্ধকারে গুটিসুটি মেরে আমরা বসে গল্প করছিলাম। হঠাৎ একটা চেনা গলার শব্দে চমকে উঠলাম। কিরে, কোথায় গেলি রে তোরা? আরে, এটা তো সিধু দাদুর গলার আওয়াজ। আমরা সমস্বরে বলে উঠলাম, হে কি সিধু দাদু, তুমি? উনি হেসে বললেন, হ্যাঁ, আমি রে। একটা কাজে বেনারস যেতে হবে, তাই ভাবলাম কয়েকটা দিন তোদের এখানে থেকে যাই। তাই হুট করে চলে এলাম আর কি। এই সিধু দাদু হলেন আমার জেঠিমার কাকা। জেঠিমার থেকে হয়তো ৩-৪ বছরের বড় হবেন উনি। সিধু দাদু খুব ভালো ভূতের গল্প বলেন। আমরা চেপে ধরলাম, দাদু, এমন লোডশেডিং, আর এর মধ্যে খোলা ছাদে বসে একটা ভূতের গল্প শুনতে খুব ভালো লাগবে। তুমি একটা জম্পেশ ভয়ের গল্প ধরো তো। গলাটা একটু খাঁকড়ে নিয়ে দাদু বলতে শুরু করলেন, হ্যাঁ, তা যা বলেছিস। আচ্ছা, শোন তাহলে। এ, সেই সময় আমরা কোচবিহারে থাকতাম। প্রায় 25 বছর আগের ঘটনা। তোদের দিদা খুব ভালো মনের মানুষ ছিল। ওর মনটা খুব নরম ছিল। আমি তো সারাদিন ডিউটিতেই থাকতাম, ও একাই থাকতো ওই বাড়িতে। বাড়িটা রেল লাইনের একদম পাশেই ছিল। কোনো ট্রেন গেলে বাড়িটা খুব কাঁপতো। প্রথম প্রথম অসুবিধা হলেও পরে অভ্যাস হয়ে গিয়েছিল। রেলের কোয়ার্টার,
তাই রেল লাইনের পাশেই ছিল কোয়ার্টারগুলো। তা আমি সকালে টিফিন খেয়ে অফিসে চলে যেতাম, আর শিউলি মানে তোদের দিদা, সে রান্না বান্না করে বসে থাকতো আমার জন্য। আমি দুটোর সময় টাইমে মানে এই দুটোর দিকে বাড়ি এলে আমরা দুজনে বসে খেতাম। তারপর মিনিট 15 বিশ্রাম নিয়ে আমি আবার অফিসে চলে যেতাম। আর শিউলি হয় বই পড়তো, না হয় ঘুমিয়ে পড়তো। তো এভাবেই চলছিল সব কিছু। আমরা বেশ ভালোই ছিলাম। ছুটির দিন একটু এই কাছে পিঠে ঘুরতে যেতাম। আর শিউলি সত্যি খুব ভালো মনের মানুষ ছিল। ওর মনে অন্যের জন্য খুব মায়া ছিল। একদিন আমাকে বলল, জানো তো, আজ একটা বউয়ের সঙ্গে আলাপ হলো। মেয়েটা খুব ভালো মেয়ে, কিন্তু ওর বরটা খুব পাজি। ওকে মারে আর পেট ভরে খেতেও দেয় না। আচ্ছা শোনো, আমি কাল থেকে ওকে এই আমাদের বাড়িতে কাজ করতে আসতে বলেছি। আমার হাতে হাতে কাজও করবে আর একটু পেট ভরে খেতেও পাবে। আমি জানি শিউলির মনে খুব মায়া, তাই আমি আর বারণ করি না। তাছাড়া ওর সারাদিনের একটা সঙ্গীও তো হবে। দুপুরে যখন আমি খেতে বাড়িতে আসতাম, তখন শিউলি আগে আমাকে খেতে দিয়ে দিত। আর আমার খাওয়া হয়ে গেলে ও আর চম্পা দুজনে বসে একসাথে খেত। শিউলির যত পুরনো অথচ একদম ভালো শাড়ি ছিল, সে সবগুলো চম্পাকে দিয়ে দিয়েছিল। ওদের মধ্যে বেশ একটা বন্ধুত্বর মতো সম্পর্ক গড়ে উঠেছিল। আমি কখনো কিছু নিয়ে প্রশ্ন তুলিনি বা বারণও করিনি। একদিন রাতে খাওয়া দাওয়ার পর উঠোনে মুখ ধুতে গিয়ে শুনি লাইনের পাড়ে খুব হই হই একটা শব্দ শোনা যাচ্ছে। আমি উঠোনের পেছনের দরজা খুলে একটা বড় টর্চ নিয়ে লাইনের ধারে যাই। বেশ একটা জটলা ওখানে। কাছে গিয়ে ওদের কথোপকথন শুনে আমি হতবম্ব হয়ে লাইনের দিকে তাকিয়ে দেখি চম্পার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহটা লাইনের মাঝখানে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসি। শিউলি খুব উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, কি গো, ওখানে কি হয়েছে? কিসের জটলা? আমি সেই রাতের মতো ওকে ঠেকিয়ে রাখার জন্য বলি, আরে ওখানে কেউ একজন লাইনে কাটা পড়েছে। তুমি তো জানো আমি ওসব দেখতে পারি না, তাই চলে এলাম আর কি। শিউলি কিন্তু সারা রাত ঘুমায় না। পরের দিন সকাল হওয়ায় পুলিশ আসে বাড়িতে, জিজ্ঞাসা করে, আচ্ছা, চম্পা নামের একটা বউ আপনাদের বাড়িতে কাজ করতো তো? শিউলি খুব বিরক্ত হয়ে বলে, কি এসব কি বলছেন বলুন তো? করতো কি আবার? ও তো এখন আমাদের বাড়িতে কাজ করে। পুলিশ অফিসার ওকে চম্পার মৃত্যুর খবরটা জানায়। সব কথা শুনে শিউলি একদম চুপ মেরে যায়। আমি ওর মতি গতি কিছুই বুঝতে পারি না। এরপর এক অদ্ভুত পরিবর্তন আসে শিউলির ব্যবহারে। একা একাই অনর্গল কথা বলে যায়, হাসে, দুপুরে থালা সাজিয়ে কাউকে খেতে দেয়। নিজের চারপাশে ও একটা অদ্ভুত জগৎ সৃষ্টি করে ফেলে। রাতে আমি শুয়ে পড়লে ও উঠে রান্নাঘরে চলে যায়, কারোর সাথে হেসে হেসে কথা বলে, সমস্ত কাজকর্ম সবই করে। কিন্তু ওর এমন অদ্ভুত আচরণে ওকে অনেকেই পাগল ভাবে। আমি কিছুদিন ছুটি নিয়ে ওকে একটু বেড়াতে নিয়ে যাই দার্জিলিংয়ে। ওখানে থাকাকালীন সেই কটা দিন শিউলি বেশ স্বাভাবিকই থাকে।
ওখান থেকে ঘুরে আসার পর থেকেই শিউলির খুব বমি শুরু হয়। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলে উনি কিছু টেস্ট করতে দেন, আর টেস্টের রিপোর্টে জানা যায় শিউলি অন্তঃসত্ত্বা হয়েছে। আমি ওর খুব যত্ন নেওয়া শুরু করি, কিন্তু শিউলি সারাদিন আনমনা হয়ে থাকে। রান্নাঘরে ও একা থাকলেই হেসে হেসে ফিসফিস করে কারোর সাথে কথা বলে। ডাক্তারবাবুকে ওর এই কথা জানালে উনি বললেন, আরে বাবা, গর্ভাবস্থায় মেয়েদের অনেক ধরনের শারীরিক আর মানসিক পরিবর্তন ঘটে। ওরা এমন অনেক কিছুই করে যেটা দেখে হয়তো অস্বাভাবিক বলে মনে হয়, কিন্তু পরে ওগুলো ঠিক হয়ে যায়। ইদানিং শিউলির চেহারা খুব খারাপ হয়ে যেতে শুরু করে। ওর মা বা আমার মা কেউই বেঁচে নেই, তাই আমি কাউকে এনে রাখতেও পারি না। একজন বয়স্ক মহিলাকে রাখি শিউলিকে দেখাশোনা করার জন্য। একদিন উনি আমাকে বললেন, বাবা, তোমার বউয়ের উপর মনে হয় কোনো আত্মার ছায়া পড়েছে। এটা কাটানো খুবই দরকার, না হলে ও কিন্তু মারাও যেতে পারে। আমি ওনাকে আমার অফিসে আসতে বলি, কারণ বাড়িতে এসব কথা বলা ঠিক নয়। শিউলি শুনতে পেলে ও সত্যি খুব দুঃখ পাবে। বিকেলের দিকে উনি আমার অফিসে দেখা করতে আসেন। আমি সব ঘটনা ওনাকে খুলে বলি। সেই মাসিমা চম্পার বস্তিতে যান। একে তাকে জিজ্ঞেস করে জানতে পারেন যে সেদিন রাতে চম্পার বর মদ খেয়ে এসে ওকে খুব মারধর করতে থাকে, আর সমানে বলতে থাকে, এই এই মর শালা, শালা ওই তোর ওই বৌদির বাড়ি থেকে টাকা, সোনার গয়না এইসব চুরি করে আনতে পারিস না? কাল থেকে তোকে আর কাজে যেতে দেব না আমি। হ্যাঁ, তাও যদি জোর করে যাস তাহলে চুরি করে আনতেই হবে। ওদের ঝগড়া চরমে উঠলে চম্পা ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। তারপরেই সে দুরন্ত বেগে ধেয়ে আসা মেল ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। মাসিমা বুঝতে পারেন যে শিউলি চম্পাকে খুব ভালোবাসতো, তাই মৃত্যুর পরও চম্পা ওকে ছেড়ে যায়নি। মাসিমা এক তান্ত্রিকের কথা বলে জানান যে সেই তান্ত্রিক বাড়িতে এসে কিছু তন্ত্র প্রক্রিয়া করে চম্পার আত্মাকে তাড়ানোর চেষ্টা করবেন। পরের দিন সন্ধেবেলায় তান্ত্রিকের আসবার কথা। কয়েকটা বিশেষ জিনিস উনি জোগাড় করে রাখতে বলেছেন। বিকেলের দিকে মাসিমা সেগুলো জোগাড় করার জন্য বেরিয়েছিলেন। উনি বাড়ি ঢোকার পর শিউলিকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। রান্নাঘরটা ছিল উঠোনের বাঁদিকে। সেই রান্নাঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে উনি জোরে জোরে ধাক্কা দিয়ে বৌমা বৌমা বলে খুব জোরে জোরে ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলল না। তখন উনি আমার অফিসে খবর পাঠান। আমি এসে দরজা ভেঙে দেখি শিউলি গলায় শাড়ি জড়িয়ে ঝুলছে। দেখে বোঝাই যাচ্ছে ওর শরীরে আর প্রাণ নেই। চম্পা ওকে নিয়ে চলে গেছে। শিউলির শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর আমি চাকরিতে ইস্তফা দিয়ে দিই। আর কার জন্যই বা চাকরি করব। তারপর থেকে এই শ্মশানে মশানে ঘুরে বেড়াই। মাঝে মাঝে ইচ্ছা হলে তোদের এখানে চলে আসি। তা আজ যে গল্পটা তোরা শুনলি, সেটা আমার জীবনের সব থেকে ভয়াবহ কাহিনী। অপু মানে তোর জেঠিমা জানে আমার বউয়ের মাথায় গোলমাল ছিল, আর ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু আজ যা বললাম
এটা ছিল শিউলির মৃত্যুর আসল কারণ। এই পর্যন্ত বলে সিধু দাদু থামলেন। ওনার অশ্রু সজল চোখ দুটো মুছে বললেন, ব্যাস, আমার গল্প শেষ। এবার তোরাও মাদুর টাদুর গুটিয়ে নিচে নাম। যাই, আমিও গেলাম নিচে। এই বলে সিঁড়ির দিকে চলে গেলেন দাদু। আমরা সবাই চুপচাপ মাদুর গুটিয়ে নিচে নেমে এলাম। ততক্ষণে কারেন্টও চলে এসেছে। সবাইকে খেতে বসতে বলল আমার জেঠিমা। আমি বললাম, সিধু দাদুকেও তো ডাকো, উনিও তো খাবেন। খুব অবাক হয়ে জেঠিমা আমার মায়ের মুখের দিকে তাকালো। সিধু সিধু কাকা? তাকে আবার কোথা থেকে ডাকবো? সে তো... খুব অদ্ভুত লাগলো কথাটা শুনে। কেন? আরে এই তো সিধু দাদু নিচে নামলো, এতক্ষণ ছাদে বসে আমাদের গল্প বলছিল। লোডশেডিংয়ের সময় তো আমরা সবাই দাদুর গল্প শুনছিলাম। জেঠিমার মুখটা গম্ভীর হয়ে গেল। মাকে ডেকে বলল, এই কটা দিন ওদের একা একা ছাদে যেতে দিবি না। কাজকর্ম মিটুক, তারপর এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বাড়িতে একটা শান্তি শয়নের ব্যবস্থা করতে হবে। আমি কিছুই বুঝতে পারলাম না ওরা কি বলছে, কিসের কাজকর্ম। 7-8 দিন পরে বাড়িতে একটা পুজোর আয়োজন করা হলো। সেখানে সিধু দাদুর একটা ছবি রাখা হলো আর ছবিতে মালা দেওয়া হলো। সেদিন জানতে পারলাম, যেদিন ওই লোডশেডিংয়ের রাতে সিধু দাদু ছাদে এসে আমাদের গল্প শুনিয়েছিলেন, তার ঠিক 3 দিন আগে বেনারসে ওনার মৃত্যু হয়েছিল। দাদু আমাদের খুব ভালোবাসতেন, তাই ওই দিন এসে দেখা দিয়েছিলেন, গল্প শুনিয়েছিলেন। যে ঘটনা কেউ জানত না, সেই ঘটনা উনি নিজে এসে বলে গিয়েছেন আমাদের কাছে। শেষ হলো আজকের গল্প, স্নিগ্ধা চক্রবর্তীর লেখা সিধু দাদুর গল্প। কেমন লাগলো আজকের আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই কোনো নতুন অডিও স্টোরি বা নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসি, তার সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং বাংলার সবথেকে বড় গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস।